নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতন্ত্র দিনেশ ছেত্রী। আর আজকে জ্যোতিষের এক বিশেষ পাঠ, সে হচ্ছে বিবাহ। অর্থাৎ বিবাহ নিয়ে দীর্ঘদিন ধরে যারা সমস্যা ভুগছেন, কারোর বিয়ে হতে চাইছে না বা কারোর বিবাহের পরবর্তী সময় ভীষণভাবে অশান্তি ভোগ করছেন, তাদের জন্য আজকে অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান, ফোনের লাইভ অনুষ্ঠান। যারা সরাসরি চাইছেন কথা বলতে, তারা অবশ্যই ফোন করবেন, কারণ এই অনুষ্ঠানে কিন্তু জন্ম তারিখ, জন্ম সময় ছাড়াও যে জ্যোতিষের এক বিশেষ অস্তিত্ব আছে, সেটা কিন্তু এই অনুষ্ঠান, যেখানে আপনি লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করে সরাসরি শুধুমাত্র নাম, মায়ের নাম এবং আনুমানিক বয়সের ভিত্তিতে আপনার সম্বন্ধে যে কোনো অজানা প্রশ্নের বা আপনার সমস্যার সমাধান সম্পর্কে আপনি জানতে পারেন। কারণ আমার গুরুদেবের মত অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র কিন্তু শুধু জন্ম তারিখ, জন্ম সময় বা হস্তরেখাতেই কিন্তু সীমাবদ্ধ নয়। এক জ্যোতিষ ভীষণ বড় সমুদ্র, এবং এই সমুদ্রে অনেক কিছু আছে যেগুলো আমাদের কাছে অসম্ভব বা অজানা বলে মনে হয়। যাই হোক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বিবাহ। এর আগেও অনেক এইরকম ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে সেম সেরকম বিষয়, কিন্তু একটু ভিন্ন। সময় চলতে থাকে, সময়ের সঙ্গে বয়স বাড়ে এবং আমাদের বিভিন্ন প্রকার মানসিক বিভ্রান্ত তৈরি হয় কিছু কিছু মানুষের বিবাহ দিকের সমস্যার জন্য। বয়স বাড়ছে তো একটা তাদের বিবাহ দিকের একটা চিন্তা থাকে। কারণ কোনো গার্জিয়ান চিন্তা করে তার সন্তানের জন্য, কোনো যুবক বা যুবতী সে তার নিজের জন্য চিন্তা করে, কেউ কারো রিলেটিভের জন্য চিন্তা করে। অর্থাৎ চিন্তার বিষয়টা থাকে, কারণ উপযুক্ত বয়স হয়, কেউ উপযুক্ত ভালো কর্ম করে, কিন্তু উপযুক্ত সময়ে বা সঠিক সময়ে বিবাহটা হয় না। কি কারণে বিবাহ হয় না বা এটা না হওয়ার পেছনে প্রধান কারণ কি, সেটাই কিন্তু নিয়ে আজকের আলোচ্য বিষয়। সর্বোত্তম ভাবে আমাদের একটা বিষয় জানতে হবে যে প্রধানত তিনটি কারণে আমাদের যাদের বিবাহতে বাধা রয়েছে, আপনাদের যাদেরই এই ধরনের প্রবলেম চলছে, অবশ্যই কিন্তু আজকের অনুষ্ঠান মন দিয়ে শুনবেন। শুনলে অ্যাটলিস্ট আপনার সমাধানের 50% এখানে পেয়ে যাচ্ছেন, কারণ সমস্যাটা জানতে পারছেন। আর সমস্যা যখন জানবেন, সমাধান তার সুনিশ্চিত অবশ্যই হবে। তবে একজন রয়েছে, দেখে নেবো কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার বিষয়ে জানবেন? মেয়ের নাম? আচ্ছা, বয়স কত হচ্ছে মেয়ের? 8। মেয়ের মায়ের নাম কি? আচ্ছা, বলুন, মেয়ের কি শারীরিক বিষয় জানতে হবে? পড়াশোনার ব্যাপারে প্রথম কথা বলি, শুনুন, মেয়ের কিন্তু আমি যা বুঝতে পারছি একটু চন্দ্র এবং রাহুর গ্রহণ দোষ রয়েছে। চন্দ্র রাহুর গ্রহণ দোষ থাকলে প্রধানত যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে চন্দ্র রাহুতে গ্রহণে দেখবেন এক লেভেল মন স্থির রাখতে পারছে না। মানে পড়াশোনার প্রতি যে ওর মনটা স্থির থাকা, মানে দেখবেন আপনি পড়তে বসতে বলছেন ওকে, ও বসছে, কিন্তু ওর মনোযোগ সেই পড়ার ভিতরে থাকছে না, বা মানে আপনি খেয়াল না করলে উঠে চলে যাচ্ছে বা পড়তে চাইছে না। ঠিক এরকম একটা প্রবলেম চলছে, ঠিক কিনা? এটা ঘটার প্রধান কারণ, বা দেখবেন ওর নিজস্ব ইচ্ছায় পড়তে চাইবে না, বাড়িতে পড়াশোনা করতেই চাইবে না। এই জায়গাটা হচ্ছে বিশেষ করে কি বললাম, চন্দ্র এবং রাহু গ্রহের অবস্থানের জন্য হচ্ছে। চন্দ্র আর রাহু গ্রহের যদি প্রতিকার করে নেন, তাহলে আপনার সমাধান হয়ে যাবে। কেমন? যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে বিবাহ দিক তিনটি প্রধান সমস্যা নিয়ে হয়। এক হচ্ছে গ্রহগত দিকের যে কোনো সমস্যা, আপনার যে কোনো প্রকার গ্রহ দোষ হতে পারে। মানে আজকের অনুষ্ঠান তাদের জন্য যারা মনে করেন যে বিবাহ সমস্যা মানে শুধু মাঙ্গলিক দোষ, তাহলে গ্রহগত দিক ছাড়াও যে আরো অন্য কোনো প্রবলেম হতে পারে। আমার দেখা এরকম অনেক বিবাহ মানে স্বামী স্ত্রী রয়েছে যাদের মাঙ্গলিক, দুইজনের ভিতরে একজনের মাঙ্গলিক, অথচ সুখময় তারা সংসার করছে। আবার এরকমও অনেক রয়েছে যে তাদের মাঙ্গলিক দোষ নাই, অথচ বিবাহ হতে চাইছে না। তো শুধুই যে মাঙ্গলিকই কারণ হবে বিয়েতে সমস্যা, সেটা কিন্তু একদমই নয়। গ্রহগত দিক ছাড়াও আরো কারণ আছে। তাহলে ফার্স্ট হচ্ছে গ্রহগত দিক, সেকেন্ড হচ্ছে বাস্তু দিক। অনেক বাড়ি আছে শুধু বিবাহ বলে না, কোনো শুভ কর্ম হতে চায় না। অনেক বাড়ি আছে যে বাড়ি থেকে রোগ ছাড়তে চায় না। এগুলো বাস্তুগত দিকের একটা কারণও হতে পারে। তাহলে বিবাহর আরো একটি অন্যতম কারণ, যে ক্ষেত্রে বিবাহ হতে চায় না বা বিবাহিত জীবনে ডিস্টার্ব হয়, তার একটা কারণ হচ্ছে বাস্তু। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তন্ত্র।
দেখুন, তন্ত্র শাস্ত্র এমন একটি মানে শাস্ত্র যেটার ভিতরে পজিটিভ এবং নেগেটিভ দুটোই গুণাগুণ অত্যাধিক, এবং যদি বলা হয় পজিটিভের থেকে নেগেটিভের পরিমাণটা বেশি বা নেগেটিভটা বেশি হারে ব্যবহার হয়, অতএব আপনার উপরে কেউ বা আপনার মেয়ের উপরে কেউ তন্ত্র প্রয়োগ করেও ক্ষতি করতে পারে। যদিও বিস্তীর্ণ আমি পরে বলবো। এই তিনটি হচ্ছে প্রধান কারণ, এক গ্রহগত দিক, দ্বিতীয় বাস্তু দিক, আর তৃতীয় হচ্ছে তন্ত্রোক্ত কারণ। এই তিনটি কারণে যে কোনো একটি কারণ যদি আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু বিবাহ জীবন আপনার ভালো হবে না বা সহজে বিয়ে হতে চাইবে না। দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, নমস্কার দাদা। কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে, আচ্ছা। কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। নাম বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে রিক রয়। রিক রয়। বয়স কত হলো? ও 24 প্লাস। 24 প্লাস। আপনার নাম? আমার নাম হচ্ছে রিকু রয়। আচ্ছা, 24 প্লাস। ওর কেরিয়ার, ওর কর্ম নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি শুনুন। আপনার ছেলের একটা দিক কিন্তু খুব ভালো, ওর বুধের পজিশন ভালো, তো ভিতরের চেষ্টা থাকলেও দেখবেন ও যা কিছু করতে চাইছে অটোমেটিকলি কিছু না কিছু একটা বাধা চলে আসছে। এক চান্সে কোনো কিছু ওর কমপ্লিট হতে চাইছে না, ঠিক কিনা? একদম। দেখুন, সবার আগে দুটো বিষয় থাকে। একটা হচ্ছে অনেকে করতে চায় না, নিজস্ব আগ্রহ ইচ্ছা নেই, কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে সেটা কিন্তু আছে, ওর আগ্রহ ইচ্ছা আছে, কিন্তু ওর সমস্যা হচ্ছে ও যে কোনো কাজে একাধিকবার বাধা প্রাপ্ত হচ্ছে। এটা কেন হচ্ছে? বলছে বাধা প্রাপ্ত প্রধান কারণ হচ্ছে ভাগ্যের ঘরে, মানে ভাগ্যোন্নতির ঘরে রাহুর দৃষ্টি রয়েছে, যার কারণে দেখবেন ওর হওয়ার কথা তবুও হচ্ছে না। মানে দেখা যাচ্ছে অমুক দিন হয়ে যাবে বা এই সময় হয়ে যাবে, সমস্ত লক্ষণ ঠিকঠাক আছে, কিন্তু ওই সময় গিয়ে কিছু না কিছু প্রবলেম হচ্ছে এবং সেটা ঠিকঠাক সাকসেসফুল না হয় আনসাকসেসফুল হচ্ছে। এরকম ঘটনা ঘটছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। যতক্ষণ না ভাগ্যস্থান থেকে রাহুর দৃষ্টিভঙ্গি না সরছে ততক্ষণ কিন্তু আপনি সমাধান পাবেন না। ইভেন যদি মনে করুন কেউ মানে সে তার যোগাযোগে কোনো কর্মের ব্যবস্থা করেও দেয়, তাহলে সেই কর্ম পর্যন্ত স্থায়ী হবে না, মানে কর্ম হলেও সেই কর্ম স্থায়ী হবে না। আরো কর্ম পাবে না তা নয়, যদিও পায় সেটা মনোসঙ্গিক হবে না, মানে হয়তো ওর যোগ্য অনুযায়ী নয়, কোনো প্রকার করতে হয় তাই করছে, ঠিক এরকম একটা বিষয়ে গিয়ে দাঁড়াবে। তো যত এরকমই বিষয় তো, ওরকম চাকরি পেয়েছিল, ওর মনের মতন ওরকম হচ্ছে না চাকরি। এটা একটা জায়গা ভালো করে বুঝুন। মনে করুন আমাদের মানে আপনাকে একটা পাত্র দেয়া হলো, কিন্তু পাত্রটা ছিদ্র, তাহলে সেই পাত্রে যদি কিছু আপনাকে দিই, মানে একটা জলের পাত্র দিলাম, সেই পাত্রটা একটা জায়গা ছিদ্র আছে, তাহলে জল যতই ভরে দিই আপনাকে, জলটা কি স্থায়ী থাকবে? না। আমার প্রথমত দেয়া হচ্ছে ভুল জায়গায়, ছিদ্র পাত্র দিচ্ছি, আর যেহেতু ছিদ্র পাত্র দিচ্ছি সেহেতু জলটা বেরিয়ে যাচ্ছে। তো আপনার ছেলের ভাগ্য ঘরে রাহুর দৃষ্টি রয়েছে, তো ভাগ্য ঘরে রাহুর দৃষ্টি থাকলে এক হচ্ছে কর্ম সহজে পাবে না, যদিও পেয়ে যায় ওর যোগ্য কর্ম হবে না এবং ওই কর্ম টিকতে পারবে না। আপনি হাবড়া থাকেন তো? হাবড়া কোথায় থাকেন? হচ্ছে কি হাবড়া স্টেশনেরই সামনে। হাবড়া থেকে আমার বাড়ি কিন্তু খুব একটা দূরে নয়, মাত্র 30 মিনিটের রাস্তা। আমার বাড়ি হচ্ছে আপনার নগরকোড়ার মোড়, শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ। নগরকোড়া মোড়ের পরে হরিণঘাট আমার বাড়ি। ঠিক আছে, আপনি রবিবার দিন 17 তারিখে রবিবার দিন একটা ওর একটা পুলিশেরই একটা পরীক্ষা আছে, যে পরীক্ষাগুলো যে দিচ্ছে না। বললে খারাপ লাগবে, আমি বলতে চাইছি না, কিন্তু সাকসেসফুল ওর কাছে এই মুহূর্তে নেই, যতক্ষণ না এই পজিশনের প্রতিকার হচ্ছে। রবিবার আমার গৃহ মন্দিরে চেম্বার করি প্রত্যেক রবিবার, আপনি পারলে আমার বাড়িতে আসতে পারেন একটা বার, যে সমস্যা নিয়ে এসছেন জাস্ট ওর ওই প্রতিকারটা করে দিলে সমাধান হয়ে যাবে, কেমন? আর বাস্তুর মাটিটা নিয়ে আসবেন যদি আসেন। অনেকে শুনতে অবাক লাগছে, কি করে বলছে দীনেশ আচার্য? হ্যাঁ, এটাই দীনেশ আচার্য, যে গুরুর আশীর্বাদে এবং ভগবানের কৃপাতে আপনার যে সমস্যা চলছে, কিভাবে চলছে, কেন চলছে, আর কি সমস্যা চলছে সেটা নিয়ে আলোচনা করতে পারে এবং তার সমাধান করতে পারে। আর সমাধান শুধু এই দিনের সাথে নয়, যারা আপনার কোনো প্রবলেম শোনার আগেই সেই প্রবলেমটা নিয়ে বলতে পারবে, তাহলে জানবেন সেই জ্যোতিষ বা তান্ত্রিক সেও কিন্তু আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে পারবে, নচেত কিন্তু কেউ পারবে না। যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই তিনটে বিষয় যদি বিশ্লেষণ করা হয় সেটা কেমন হবে সেটা নিয়েও আলোচনা করব, তারপরে কি করে প্রতিকার করবেন সেটা নিয়েও বলবো। যারা মনে ধরে নিয়েছেন বা যে আপনার আর বিয়ে হবে না, অনেক চেষ্টা করেছেন, মানে একটা সময় পরে ফেড আপ হয়ে যায়। আমার কাছে একটা ক্লায়েন্ট এসে, চাকদায় বাড়ি, 23 বছর বয়স থেকে বিয়ের জন্য চেষ্টা করেছে, 33 বছর বয়স পর্যন্ত টানা 10 ইয়ার, এই 10 বছরে কোনো প্রকার বিয়ে দিতে পারেনি বাবা মা।
কন্যা সন্তান, দেখতে সুন্দর, সব ভালো, সে একটা ছোটখাটো জবও করে এবং সেটা সরকারি, কিন্তু তার কোনো প্রকার বিয়ে হয়নি। আমার কাছে যখন এসছে ওর বাবা মা, ও আমাকে এসে ডাইরেক্ট বলছে আঙ্কেল কিছু মনে করবেন না, আমি কিন্তু আমার বাবা মার জন্য এসছি, আমি 10 বছর কন্টিনিউ আমার নিজের লজ্জা লাগতো, পড়তে আমি ধরেই নিতাম দেখতে আসতে, আমাকে একটা অভিনয় করতে বসতে হবে সেজে গুজে, কারণ আমি জানি প্রত্যেকবার উত্তর একই হবে। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যাদের এরকম ধরনের প্রবলেম আছে তারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি যখন বললাম ঠিক আছে একটা বার তুমি ভাবো, এখানেও তোমাকে ঠিক সাজিয়ে আনা হয়েছে, তুমি সেজেই থাকো, একটা বার চেষ্টা করো। আমি যখন কাজ করলাম, এখন 30, সম্ভবত মেয়েটার বয়স 35-6 এর কাছাকাছি, তার একটা পুত্র সন্তান হয়েছে, কি তাকে তন্ত্রক্রিয়া দ্বারা বিয়ে বাধা রাখা হয়েছিল। তো তার রূপেও কাজ করলো না, আর তার কর্ম তার কাজ করলো না। রূপ কর্ম কিছু হয় না যদি কেউ আপনার উপরে কোনো ক্রিয়া করে থাকে, অনেক সময় বাস্তু দোষের জন্য হয়। আলোচনা করবো, দেখেন কে হচ্ছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। কার বিষয়ে জানবেন? নাম বলুন হাজবেন্ডের। অরিন্দম ঘোষ। মায়ের নাম? অরিন্দম বাবুর বয়স কত হলো বর্তমান? আনুমানিক বয়স বলুন। আনুমানিক বয়স কত হলো হাজবেন্ডের? আচ্ছা, উনার আর্থিক বিষয়ে জানতে চাইছেন? আর্থিক আর স্বাস্থ্য কোনটা বলবো? স্বাস্থ্যটাকে বলবো না আর্থিকটা বলবো? যে কোনো একটা, দুটো তো বলা সম্ভব নয়। শুনুন, প্রথমত একটা বিষয় আমি বলছি আপনাকে, বর্তমানে, এটা বর্তমান নয়, দীর্ঘ 3.5 বছর ধরে চলছে আপনার হাজবেন্ডের আর্থিক দিক বা কর্মের দিকে একটা ডামাডোল চলছে দীর্ঘ 3.5 বছর, এবং এখনো কিন্তু বেশ কিছু পর্যায়ে রয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি, শনি গ্রহের অবস্থান কিন্তু ওর ভালো নয়, এবং শনি গ্রহের অবস্থানের জন্য দেখবেন একটা সময় ছিল মানুষ কর্মে এত ব্যস্ত থাকতো, সমস্ত দিক ঠিকঠাক ছিল, সেই মানুষটার প্রত্যেক দিন একটা ঘাটতি বোধ তৈরি হয়ে যাচ্ছে, সে কি করবে কি হবে কিছু বুঝে পাচ্ছে না, ঠিক এরকম একটা সমস্যার ভিতর দিয়ে চলছে, ঠিক কিনা? হ্যালো, এই জায়গাটা শনি গ্রহের জন্য হচ্ছে, কারণ ন্যায় নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা এবং কর্মের ফলদাতা শনি, সে নেগেটিভ পর্যায়ে রয়েছে, তার ফুলফিল প্রভাব, নেগেটিভ প্রভাব আপনার হাজবেন্ডের উপরে পড়ছে, যার কারণে দেখবেন মাঝে মধ্যে এরকম একটা ব্যাপার হচ্ছে, কি করবে কি হবে কিছু বুঝে পাচ্ছে না, যেন একটা মেন্টাল দিক দিয়ে একটা ভীষণ ভাবে ডিস্টার্ব হয়ে রয়েছে, ঠিক ছিল? এটা একটাই পর্যায়ে বলছি আপনাকে, শনি গ্রহের সমস্যা রয়েছে। দেখুন, আপনি কবে প্রতিকার করবেন না করবেন আমি জানি না, শনি গ্রহের প্রতিকার করতে হবে। একটা ছোট্ট প্রতিকার আপনাকে বলে দিচ্ছি। আকন্দ গাছের পাতা চেনেন তো? আকন্দ গাছ শিব পূজাতে লাগায় যে আকন্দ ফুল, এই আকন্দ গাছের পাতাতে, আকন্দ গাছের পাতাতে মানে 108টা পাতা দিয়ে একটা মালা বানাবেন, যেমন বেল পাতার মালা টালা করে সেরকম একটা মালা বানাবেন। আর দশকর্মার দোকানে অষ্টগন্ধক বলে একটা জিনিস পাওয়া যায়। অষ্টগন্ধক, হ্যাঁ অষ্টগন্ধক। অ্যাকচুয়ালি এটা আপনাকে বলছি, আর আজকে অনুষ্ঠান যারা শুনছেন প্রত্যেকের জন্য যাদের শনি গ্রহের ডিস্টার্ব আছে, অব্যর্থ টোটকা। তো অষ্টগন্ধকটা গোলাপ জল দিয়ে ভালো করে গুলবেন, বেশ একটু গাঢ় করে গুলে আপনার হাতের অনামিকা আঙুলে, আপনার হাতের অনামিকা আঙুলে একটু তুলো জড়িয়ে নেবেন, তুলো জড়িয়ে নিয়ে ওই অষ্টগন্ধকে ওই বুড়িয়ে নেবেন, আর প্রত্যেকটা পাতায় শুধু শ্রীরাম শ্রীরাম লিখবেন। গোলাপ জল দিয়ে অষ্টগন্ধকটা গুলবেন, একটা, হ্যাঁ ওটা দিয়ে শ্রীরাম লিখবেন, 108টা পাতায় লিখবেন, আর আগে মালাটা তৈরি করে দেবেন তারপর লিখবেন, বা আপনি লিখে নিয়েও মালা করতে পারেন, আপনার ব্যাপার। এটা মঙ্গলবার করতে হবে, যে কোনো বজরংবলীর মন্দিরে মঙ্গলবার দিনকে আপনার হাজবেন্ডকে দিয়ে এই মালা পরিয়ে, সে আপনি ব্রাহ্মণকে দিন, ব্রাহ্মণ পরাক, আপনার হাজবেন্ড পরাক, ফ্যাক্ট না, ঠিক আছে? তো আপনার হাজবেন্ডকে দিয়ে উপকরণ দিয়ে পাঠিয়ে দেবেন, বা একটু যেমন সামর্থ্য তেমন পুজো দেবে। উপকরণ মূল বিষয় হচ্ছে এই মালাটা। এরকম যদি 8টা দিন করে, 8টা দিন, 8টা মঙ্গলবার, আপনার হাজবেন্ডের যে সমস্যার দিক আছে টোটালি আপনি একটা অন্য রূপ দেখতে পাবেন। কেমন?
এবং যারাই আজকে এই টোটকা শুনলেন, যারাই এই টোটকা আজকে শুনলেন, অব্যর্থ রূপে কাজ করবে যদি ঠিকঠাক কাজ করতে পারেন। আকন্দ পাতায় গোলাপ জল আর অষ্টগন্ধক দিয়ে শ্রী রাম লিখে 108টা পাতা দিয়ে একটা মালা তৈরি করবেন, মঙ্গলবার দিন যে কোনো বজ্রমূলী মন্দিরে পড়াবেন, দেখবেন শনি গ্রহের ভীষণভাবে আপনি উপকার পাচ্ছেন। নেক্সট আর দেখে নেবো কে রয়েছে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কাস্টমার থেকে বলছি। কাঁচরাপাড়া। হ্যাঁ, আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার হাজবেন্ডের জন্য। নাম বলুন। হ্যাঁ, ওনার কি বলবো না? নাম? সঞ্জয় সাউ। সঞ্জয় সাউ। বয়স কত হয়েছে? এখন 57 হবে। ওই 1967 তে জন্ম। ঠিক আছে, আপনার শাশুড়ির নাম? আমার শাশুড়ি হ্যাঁ। ও তো চন্দ্রাবতী দেবী। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার হাজবেন্ডের? স্বাস্থ্য? স্বাস্থ্য তো শরীর খারাপ থাকে, হুম। সুগার হয়ে গেছে। আপনার প্রধান একটা দিক বলছি শুনুন, আপনি আপনার আর্থিক দিক টিক নিয়ে সব জানতে চাইছেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনার বাস্তুতে। আপনারা যে বাড়িতে থাকেন তার উত্তর পূর্ব কোণ, ঈশান কোণে কি আছে? ঈশান কোণে হ্যাঁ, উত্তর পূর্ব কোণে আমাদের ওই আছে, মানে ব্যালকনি আছে, ব্যালকনিতে অনেক জিনিস আছে। আপনারা কোন ফ্লোরে থাকেন? হ্যাঁ, কত নাম্বার ফ্লোরে থাকেন? আমরা ওই প্রথমেই ফার্স্ট ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর না, ফার্স্ট ফ্লোর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো গ্রাউন্ড ফ্লোরের উত্তর পূর্ব কোণে কি আছে? ও তো অনেকে, মানে আমার ভাসুরের ঘরটা আছে, ওরা অনেক জিনিস রেখে দিয়েছে। আমি যতটা বুঝতে পারছি আপনার বাস্তুতে কিছু না কিছু ডিস্টার্ব আছে, এবং সেটা এমন এক কেন্দ্রিক হতে পারে যে আপনাদের উপরে তার প্রভাবটা বেশি পড়ছে। সব মিলিয়ে তিনটে জিনিস বলছি। এক, দেখবেন বাড়িতে আর্থিক দিক নিয়ে সবসময় একটা অনটন চলছে। দ্বিতীয় কথা, কারোর না কারোর অসুস্থতা লেগে আছে। থার্ড নাম্বার হচ্ছে কারোর সঙ্গে কারোর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, ঠিক এরকম একটা প্রবলেমের ভিতর দিয়ে আছেন, ঠিক কিনা? আর্থিক অবস্থায় হচ্ছে না, 6-7 বছর হয়ে গেছে। না, আমি যে তিনটে ব্যাপার বললাম, এই তিনটে ব্যাপারের সঙ্গে আছে কি নেই? স্যার বলছিলাম কি, আমরা আগে অন্য বিল্ডিং এ ছিলাম, সে যেখানে থাকুন, আমাদের। যেখানে থাকুন, এখানে এসছেন কদিন হয়েছে? 1 বছর হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। তা যেখানে আছেন বর্তমানে সেখানে প্রবলেম রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি কাস্টমারা থাকেন, হরিণঘাটাতে আমার বাড়ি, পারলে একবার যোগাযোগ করতে পারেন। সময় সঙ্গে যেতে হয়, কিছু করার নেই। যাই হোক, তাহলে এই তিনটি কারণ, যারা মনে করেন শুধু মাঙ্গলিকের জন্য বিয়ে আটকান, আমি কি বললাম যে মঙ্গল গ্রহের ডিগ্রিগত মান যদি বেশি না হয়, সেই মঙ্গলের প্রভাবে মাঙ্গলিক হলে সেই মঙ্গল আমাদের জীবনে খুব বেশি কিন্তু নেগেটিভ প্রভাব ফেলতে পারে না। কিন্তু মাঙ্গলিকের থেকে আরো ভয়াবহ হয় যদি কোনো জাতক জাতিকার সেই সঙ্গে দেখা যাচ্ছে কারোর তন্ত্র প্রয়োগ করা হলো বাড়িতে, কারোর বাস্তুতে দোষ আছে, সেক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব দেখা দেয়। আর আজকের দিনে যার যথাযথ প্রতিকার হচ্ছে না। আপনি ম্যাক্সিমাম জায়গায় যাবেন, আমার কথা মিলিয়ে দেবেন, আপনি 100 জন জ্যোতিষের কাছে ফোন করবেন, আপনাকে 99 জন চাইবে আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। শুধু কি জন্ম তারিখ জন্ম সময়েই কি আমাদের শাস্ত্রমত বলছে জন্ম তারিখ জন্ম সময় কি সীমাবদ্ধ? আমি কাল্পনিক জ্যোতিষের কথা বলছি না, জ্যোতিষশাস্ত্র আজকে নয়, জ্যোতিষশাস্ত্র আজকে নয়। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিল সে সময় জ্যোতিষ ছিল। কলিযুগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেছে তখনও জ্যোতিষের অস্তিত্ব শাস্ত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আছে। তো এই যে টোটাল ব্যাপার হচ্ছে, এই শাস্ত্রটা শুধু কি ডেট অফ বার্থ, টাইম, প্লেস যদি ধরা হয়, আমি ওই যুগে বাদ দিন, আজ থেকে 100 বছর আগে আমার ঠাকুরদার 98 ইয়ার্স, তো আমার ঠাকুরদাকে জিজ্ঞাসা করতাম তোমাদের সময়ে কয়জনের জন্ম তারিখ জন্ম সময় জানা ছিল? তো সেক্ষেত্রে আমার ঠাকুরদা কিন্তু একটা কথা বলতো যে 100 জনের ভিতরে 99 জনের ছিল না। যদিও আমরা গ্রামে থাকি, তো আমার ঠাকুরদার কথা 100 জনের ভিতরে 99 জনের ছিল না আজ থেকে 100 বছর আগে। তো তাদের তো ম্যাক্সিমাম তো তাদের জন্ম সার্টিফিকেট গুলোও তো ঠিকঠাক নেই। তাদের একটা যে ইলেকশন কার্ড করা হতো সেখানে একটা আনুমানিক বয়স ধরা হতো। যখন ইলেকশন মানে বয়সের হিসেবটা কি করে হয়, বলছে আমাদের যে বয়সটা, এই বয়সটা নির্ধারিত যে ঠিক সেটা নয়। কেন না, ইলেকশন কার্ড যখন করা হচ্ছে তখন সেখানে একটা বয়স আনুমানিক কত 25 বছর, 25 বছরে থেকে ধরে এরকম করে করা হয়েছে। এই জন্য দেখুন, তাহলে তখন কি জ্যোতিষ ছিল না? না জ্যোতিষ এই 100-150 বছরের ভিতরে এসছে। তাহলে তখন বিচারটা কি করে হতো? তখন কি মানুষের কাছে সমস্যা ছিল না?
তখন কি সমাধান হতো না? ভালো করে ভাববেন, জ্যোতিষ এত ছোট্ট একটা জায়গা সীমাবদ্ধ নয়। সংখ্যাতত্ত্ব ছাড়াও কিন্তু কালার থেরাপি, অ্যাস্ট্রোপ্লামিস্ট, ফেস ড্রাইভ, সাউন্ড ড্রাইভ, সমস্ত কিছু ড্রাইভ কিন্তু একটা রয়েছে। এগুলোর ভিতরে কিন্তু জ্যোতিষের একটা বিস্তীর্ণ ভাব রয়েছে। তো মাঙ্গলিক দোষ শুধু নয়, আরো বিশেষ কারণ রয়েছে, সেগুলো যথাযথ প্রতিকার করতে হবে। আর প্রতিকার সেই ব্যক্তি করতে পারবে। আপনারা একটা ভুল করেন, যে কোনো জ্যোতিষের কাছে গিয়েই আগে আপনার প্রবলেম খুলে বলে দেন, আমার ছেলের এই সমস্যা হচ্ছে, আমার মেয়ের এই সমস্যা হচ্ছে। কেন বলবেন? সঠিক যে জ্যোতিষ সেই জ্যোতিষকে বলতে লাগে না। আমার পরিবারে কিন্তু কেউ তান্ত্রিক নয়, জ্যোতিষ নয়। আমাকে বলে না আমি এই পরিবারের, ওই পরিবারের, আমার কামাখ্যায় জন্ম, এখানে জন্ম, এতদিনের এক্সপিরিয়েন্স। আমি জানি না কার কতটা, কিন্তু আমার বংশে কেউ কিছুই নয়। আমি সাধারণ এক পরিবারের, এবং আমার পরিবারের জ্যোতিষতন্ত্রের সঙ্গে দূর দূর পর্যন্ত কারোর সম্পর্ক নেই। কিন্তু আমার মাতৃকুলে আছে। তোমার মাতৃকুলের এক দাদুকে গুণিন বলে ডাকতো। তো আমি ছোটবেলায় খুব কৌতূহল, গুণিন কেন বলে? দাদুকে জিজ্ঞেস করতো, দাদু গুণিন কেন বলে? দাদু বলেছিল, গুণিন মানে তাদেরকে বলা হয় যারা গণনা করে। এটা জ্যোতিষ। আপনাকে আপনি যখন কোনো জ্যোতিষের কাছে যাবেন, সে জ্যোতিষ আপনাকে গণনা করে বলবে যে আপনি এই প্রবলেম নিয়ে এসেছেন। তারপর আপনি বলুন, হ্যাঁ সত্যি আমার এই প্রবলেম রয়েছে, বা তারপর সলভ করুন। যার গণনা করার ক্ষমতা আছে, যে গুনতে পারবে, সে আপনার সলভ করতে পারবে। একজন অনেকক্ষণ অপেক্ষা করছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? ছেলের নাম? নিলয় গোস্বামীর। বয়স কত হলো? 26+। মায়ের নামটা? অলি গোস্বামী। ওর কেরিয়ার, কর্ম বিষয় নিয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যালো, আচ্ছা। সর্বপ্রথম একটা দিক বলছি, দেখুন রবি গ্রহের পজিশন খুব ভালো। মানে আজকে যতগুলো দেখলাম তার ভিতরে বলছে আপনার ছেলের জন্মছক কিন্তু খুব ভালো পজিশনে আছে। এবং এই যে ভালো পজিশন আছে, এর একটা পজিটিভ দিক দেখুন। মানে আমরা যেটা মনে করি, ভালো করে শুনবেন, আমরা যেটা মনে করি না জ্যোতিষ মানে ভাগ্য পরিবর্তন করে দেয়া, এটা নয়। যেমন আপনার ছেলে এমন ভাবে জন্মগ্রহণ করেছে, ওর কিন্তু ভালো কর্মের যোগ, নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ি গাড়ি করবে, সে যোগ কিন্তু অলরেডিও নিয়ে জন্মগ্রহণ করেছে। সেটাতে কিন্তু কারোর কিছু করে দেওয়ার প্রয়োজন নেই। শুধু এখন একটু ডিস্টার্ব হচ্ছে, দেখুন চন্দ্র গ্রহ একটু ডিস্টার্ব করছে রাহুর সঙ্গে কানেক্টিভ হয়ে। তো চন্দ্র গ্রহের ডিস্টার্বের জন্য দেখবেন ও মাইন্ডের দিক দিয়ে একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মানে মাঝে মধ্যে না কনফিউজ হয়ে যাচ্ছে, কি করব কি হবে বুঝে পাচ্ছে না। এবং ওর প্রত্যেকটা স্টেপের ভিতরেই কিন্তু একটা ক্যালকুলেশনে ডিস্টার্ব হচ্ছে, যার কারণে দেখবেন যে সময়ে যেটা হওয়ার কথা সেই টাইমে সেটা এক্সাক্ট ওর সঙ্গে ঘটছে না। ঠিক কি না? এই জায়গাটা আমি বলছি, কোনো প্রতিকার না করলেও সমাধান হয়ে যাবে। এক্সাক্ট এর কোনো প্রতিকারের দরকার নেই। আমি যা দেখছি 2025 সালের আগস্ট মাসের পর থেকে কিন্তু ওর কর্মযোগ খুব ভালো হবে। ইভেন 2024-এ কোনো এক্সাম দিয়ে রেখেছে বা কিছু একটা করে রেখেছে, যেটা 2025-এর আগস্টের পর থেকে কিন্তু পজিশন ভালো হতে চলেছে। কেমন? প্রতিকারের কোনো প্রয়োজন নেই, খুব ভালো ছক আছে এবং ওর খুব ভালো হবেও। কেমন? ভালো থাকুন। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, গ্রহ দোষ বা তন্ত্র প্রক্রিয়া বা বাস্তু দোষ। প্রতিকার কিন্তু শুধু রত্ন বা তাবিজ কবজে হয় না। প্রতিকার শাস্ত্র মতে যদি করা হয়, তা বিশেষত্ব দেখুন, শাস্ত্র ব্যতীত কোনো কথা দিনের সাহায্য বলে না, শাস্ত্র ব্যতীত কোনো কাজ দিনের সাহায্য করে না। যার যেমন প্রয়োজন সেভাবে কাজ করতে হবে। কোথাও রত্ন, কোথাও যন্ত্র, কোথাও কবচ, কোথাও বা মহাযজ্ঞাদীপ মহাপূজনের মাধ্যমেও ক্রিয়া সম্পূর্ণ করা হয়। তাহলে যার যেমন প্রয়োজন সেভাবে কাজ করতে হবে। আর আমি সঠিকভাবে কাজ করি বলে কিন্তু আমি দিনের সাহায্য, যে কলকাতার বুকে সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে, তার চ্যালেঞ্জ দিয়ে বলে দেয়, যদি বাই চান্স কোনো কারণে আপনার কর্ম সাফল্য না হয়, তার মূল্য ফেরত। অন্যকে বলতে পারে না, দিনের সাহায্য বলে। কেন? সেই আত্মবিশ্বাস নিজের প্রতি রয়েছে দীর্ঘদিন কর্মের এক্সপিরিয়েন্স। তো বারবার আপনাদেরকে একটাই কথা বলছি, সমস্যা থাকলে সমাধান হবে, সঠিকভাবে সঠিক সময় সঠিক মানুষের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে। তাহলে গ্রহগত দিক আর বাস্তুগত দিক আর তন্ত্রোক্ত দিক, এটা নিয়ে বিশ্লেষণ আজকে হয়তো সম্ভব হয়ে উঠছে না সময়ের জন্য, এটা নিয়ে বিশ্লেষণ অবশ্যই করে দেব। কিন্তু যারা ভাবছেন যে বিয়েতে ডিস্টার্ব হচ্ছে, বিয়ের পরবর্তী সময়েও খুব সুন্দরভাবে প্রেম করে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে কিন্তু ডিস্টার্ব হচ্ছে, তাদেরকে বলছি একটাবার যোগাযোগ করুন, যে কোনো জ্যোতিষের কাছে বা দিনের সাধকদের কাছে। সমাধান আপনার হাতের মুঠোয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে নমস্কার।